ফেনীতে নুসরাত হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল, সাজা কমল 4 আসামির, খালাস 10। মায়ের সন্তোষ প্রকাশ। আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট এই রায়ে। আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। রংপুরে শিক্ষক সহ 4 খুনের আসামির গায়ের জামা নিয়ে গুঞ্জন, সন্দেহ, কারণ নিয়ে স্বজনদের প্রশ্ন। স্যান্ডো গেঞ্জি পরিয়ে ভাত খাইলো 2 ভাই মিলিয়ে। তোর অতটা খেয়াল করি নাই গায়ে কি কাপড় ছিল। আমি চাই আমার ছেলে যদি কোনো কিছু করি থাকে তার শাস্তি হোক। কুমিল্লায় এমপিওভুক্ত মাদ্রাসা ভবনে আরেক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। খুলনায় স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় আতঙ্ক। বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক নিহত। প্রত্যাবাসনের আগে রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর নীতির তাগিদ। চট্টগ্রামে একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ। অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালালো সিডিএ। বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো ব্যক্তি, কোনো দল এই বিবেচনায় আমরা অভিযান পরিচালনা করি না। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি আমি মিথিলা আঞ্জুম। এদিকে নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ জানিয়েছে পরিবার। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। দাবি জানিয়েছেন দ্রুত রায় কার্যকরের। আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে। নুসরাতের হত্যা করা হয়েছে। নুসরাত হত্যা মামলায় আপিলের রায়ের পর মা শিরিন আক্তারের প্রতিক্রিয়া। সবাই মোবাইলে দেখেন আমার ছেলের বিরুদ্ধে, আমাদের ফ্যামিলির বিরুদ্ধে যেভাবে মান সম্মান তেনা করিয়ে লাগছে। আমরা ধৈর্য ধরিয়ে রয়েছি বাবা, আমরা ধৈর্য ধরে রয়েছি। রায় ঘিরে ফেনীর সোনাগাজীর বাড়িতে সকাল থেকে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন স্বজনরা। রায়ের পর স্বস্তি জানান তারা, দাবি জানান দ্রুত বিচার কার্যকরের। সন্তোষ জানিয়েছেন স্থানীয়রাও। এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান তারা। আজকের এই রায়কে আমি দেখছি একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত। এই মামলার চার্জশিট সহ সবগুলোতেই কিছু মানুষের আপত্তি ছিল। আজকের এই রায়ের ফলে তাদের যে দাবিটি ছিল, এখানে অনেক নিরপরাধ লোককে ফাঁসানো হয়েছে, সেটি প্রতিষ্ঠিত হলো। আজকে 10 জনকে খালাস দেওয়া হয়েছে, এই জন্য আমি সরকারের প্রতি ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা ওই প্রত্যাশা অনুযায়ী বিচার পেয়েছি। এদিকে রায় ঘিরে সকাল থেকেই নুসরাতের বাড়িতে জোরদার ছিল নিরাপত্তা। মোতায়েন করা হয় পুলিশ। তখন পর্যন্ত না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সব সময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকব। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন নুসরাত জাহান রাফি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শেরপুরে আলাদা জায়গা থেকে 2 শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ভোরে ডালিতাবাড়ির নাকশি এলাকায় একটি পুকুরে ইসমাইল ও রোহান নামে 2 শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। একই সময়ে তন্দর এলাকায় কামরুনাহার শাকিলা নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও নিজ ঘর থেকে নূরজাহান বেগম নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ঘটনাগুলো খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে জানতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ হোসেন। মুরাদ, একই দিনে 4 মরদেহ উদ্ধার, এই বিষয়ে আসলে পুলিশ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আসলে যে একটি মৃত্যুর ঘটনা, যে মারা যাওয়ার একটি ঘটনা ঘটেছে, এই নিয়ে কিন্তু ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায়। আমরা যেটুকু জেনেছি যে গত রবিবার
দুপুরে কিন্তু কলসপাড় ইউনিয়নে মধ্যনাকশি গ্রামে 2 জন শিশু, একজন শিশু শ্রেণীর শিক্ষার্থী এবং কি অন্যজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। পরেই কিন্তু তাদেরকে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোনোভাবেই কিন্তু পাওয়া যাচ্ছিল না। কিন্তু 12 ঘন্টা পর আজ সোমবার কিন্তু সকালে পুকুরে মরদেহ দুটি ভেসে ওঠে। এই নিয়ে কিন্তু সেই গ্রামটিতে ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করে। অন্যদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে নয়াবিল গ্রামে কিন্তু 65 বছর বয়সী এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে যদি বলি যে আরেকটি কিন্তু রামচন্দ্রপুরা ইউনিয়নের কিন্তু কুন্দল গ্রামে আরেকটি এসএসসি পাস শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলছে যে দুটি পুকুরে ভেসে উঠে কিন্তু অন্য যে দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে আসলে মেরে ফেলা হয়েছে নাকি আত্মহত্যা, এই নিয়ে কিন্তু তদন্ত চলছে। তবে তদন্ত শেষে জানাতে পারবে পুলিশ। এই একই দিনে এই 4টি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয়দের মাঝে ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করছে। তারা কিন্তু দিশেহারা হয়ে পড়ছে, আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে বারবার, তাই নিয়ে কিন্তু সমাজে প্রশ্ন উঠছে বারবার। তবে স্থানীয়রা। ধন্যবাদ মুরাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ ইউসুফ রাজু নামে নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন তার গ্রামের বাড়ি থেকে সহকর্মী গোলাম কিবরিয়া রাহাত। রাহাত, কিভাবে এই হত্যাকাণ্ড ঘটলো, এই বিষয়ে পরিবার কি বলছে এবং মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার কি জানাচ্ছে আপনাকে? জি মিথিলা, আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যে যুবক ইউসুফ রাজু, তিনি গতকালকে বিকাল 5টা আমেরিকান সময় তাকে দুর্বৃত্তরা গুলি করে। এরপর যখন এই ঘটনাটি আমেরিকাতে ঘটে, তারপর ওইখানে তার সাথে কিন্তু আরেকজন ছিল যার বাড়ি কুমিল্লাতে, যার নাম হচ্ছে রাসেল। এই খবরটি যখন বাংলাদেশে তার গ্রামের বাড়ি নোয়াখালীর যে সোনামুড়ি উপজেলার আমিরশাপাড়া যে কঙ্করনগর এলাকা আছে, সেখানে যখন পৌঁছে তার এই খবরটি, তখন থেকে আসলে এই বাড়িতে অনেকটা শোকের মাতম চলছে। নিহত যে ইউসুফ রাজু আছে, তার 2টি বাচ্চা রয়েছে। একটি বাচ্চা আসলে বয়স হয়েছে নাইমা আক্তার, তার বয়স হচ্ছে 13 বছর। আরেকটা বাচ্চা আছে যার বয়স হচ্ছে 4 বছর। ঠিক আজ থেকে 2 বছর 10 মাস 8 দিন আগে সেই নিজের উন্নত জীবনের আশায় এই জীবনটি পরিবর্তন করার জন্য তারা বিদেশে পাড়ি জমিয়েছে, কিন্তু নিহত আজকে তার অনেকটা লাশ হয়ে ফিরতে হবে, এমনটাই বলছে। আমরা এখানে তার যে আত্মীয় স্বজন আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো কিভাবে তারা এই খবরটি পেয়েছেন। আমরা একটু নিহতর যে শ্যালক আছে তার সাথে কথা বলার চেষ্টা করব। কিভাবে আপনারা খবরটা পেয়েছেন? খবর হয়েছে, আমি গতকালকে চৌমুনি গেছিলাম এই 11:30 নাগাদ। পরবর্তীতে আমার ছোট খালাম্মা আমার ফোন দেওয়ার পরে জানায় যে তোমার ভাইয়া নিউ ইয়র্কে গুলি খাইয়া হাসপাতালে গেছে। আমার বলা হয়নি যে উনি আছে না না, এই কথা বলা হয়নি। আপনি যেমনটি শুনছিলেন, আসলে নিউ ইয়র্কে বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, তার বাড়িতে আসলে শোকের মাতম চলছে। এখানে এলাকাবাসীর এখন একটাই দাবি, দ্রুত যেন তার লাশটা বাংলাদেশে নিয়ে আসে। তার বাবা মার এখন একটাই দাবি। এই ছিল নোয়াখালীর সোনামুড়ির আমিরশাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। মিথিলা। ধন্যবাদ রাহাত। এমপিওভুক্ত মাদ্রাসা ভবনে চলছে আরেক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। একই সাথে দুটিতেই দায়িত্ব সামলাচ্ছেন শিক্ষক আনোয়ার হোসেন। এই নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে তৈরি হয়েছে চাঞ্চল্য। আব্দুল্লাহ আল মারুফের প্রতিবেদন। নাঙ্গলকোটের মৌকরা দারুসুন্নাহ নেসারিয়া কামিল মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি অর্থায়নে নির্মিত হয়েছে 4 তলা ভবন। তবে সরকারি অর্থায়নের এই ভবনে চলছে বেসরকারি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। নাম তার মৌকরা দারুসুন্নাহ সালেহিয়া ওয়ালিয়া দিনিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ার হোসেন, তিনিও আবার এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক। ছাত্রদের থেকে কিছু অংশ টাকা নিয়েই শিক্ষকদের স্যালারি দেওয়া হয়। এখানে প্রায় 500+ ছাত্র আছে আমাদের এখানে। অবশ্যই সব জায়গাতেই সম দিচ্ছে, ওখানেও সম দিচ্ছে, এখানেও সম দিচ্ছে। আপনি তো বললেন যে প্রধান শিক্ষক না, উনি তো ওখানকার প্রধান শিক্ষক না। এই তো এখানকার তো প্রধান শিক্ষক উনি কিভাবে সময় দিচ্ছেন? তো ওখানেও ক্লাস করছে, ওনার তো সরকারিভাবে ওখানে সেখানে যাওয়া লাগতেছে না, ওনার কাজ তো এই অফিসেই। কুমিল্লা জেলা পরিষদের তথ্য বলছে, এমপিওভুক্ত মাদ্রাসার উন্নয়নে 2 টেন্ডারে বরাদ্দ দেওয়া হয়েছে 1.5 কোটি টাকা, অথচ তার ছোঁয়া লাগেনি কোথাও।
সরকারি ভবনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি একটু ব্যাখ্যার বিষয়। এমনিতে আপনার কি মনে হয় এটা কি সরকারের নিয়মের মধ্যে আছে কিনা, এইভাবে করা যায় কিনা? আমি সরকারের ওই নিয়মটা জানি। বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম হয়েছে, আমরা তো এটা বিভিন্ন তথ্যগুলো না বাইর করে তো বলা যাবে না, তথ্যগুলো না নিয়ে তো কোনো কথা বলতে পারতাম না, আমার কাছে তো কোনো তথ্য। এর বাইরেও মাদ্রাসা শিক্ষক নিয়োগে জালিয়াতি সহ নানা অভিযোগ আছে। সব ঘটনায় ঘুরে ফিরে নাম আসছে শিক্ষক রফিকুল ইসলামের। আমরা প্রতিষ্ঠানে সরকারিভাবে অনেক টাকা পয়সা আসে, আমরা হয়তো আপনার এই প্রতিষ্ঠানের সবগুলি আপনার এটা কমপ্লেক্সভুক্ত প্রতিষ্ঠান, আমরা এই টাকা আপনার এই খাতে আসলে হয়তো আমরা এটা চেঞ্জ করি, আমার ওখানে বেশি আমরা প্রয়োজন সেখানে ব্যবহার করছি। 1.5 কোটি টাকার মধ্যে এখানে আসছে, সবগুলো কিন্তু টেন্ডার হয়েছে, টেন্ডার প্রসেসিং ওরা করছে, ওরা ওদের কাজ বুঝে নিয়ে স্বাক্ষর নিয়ে ওরা বিল করছে। আর আমরা শুধুমাত্র কন্ট্রাক্টর থেকে, যেহেতু ওনারা স্থানীয়ভাবে এখানে আসতে পারে না, ওই জন্য আমাদেরকে কন্ট্রাক্টর যেটা দিছে সেটা দিয়ে প্লাস আমরা আমাদের টাকা দিয়ে টোটাল এই বিল্ডিংটা প্রায় 4 কোটি টাকার উপর খরচ, যেটা 12,000 স্কোয়ার ফিট 6তলা ফাউন্ডেশন এটা করা হয়েছে। ডিসি সাহেব এসে বলে গেছে এই প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এখান থেকে, যেহেতু সরকারি ভবন এখানে ক্লাস চালাইতে হবে। ডিসি স্যার এইভাবে নির্দেশনা দিয়ে গেছে। 2 প্রতিষ্ঠানে চাকরির তো সুযোগ নাই, একই টাইমে আপনি 2 প্রতিষ্ঠানে কিভাবে চাকরি করবেন? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত কোনো শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি করার সুযোগ নেই। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। 4 দিন পেরিয়ে গেলেও খুলনার দিঘলিয়ায় স্কুল ছাত্রীকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আতঙ্কে স্কুলে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় অভিভাবকরাও। তবে দ্রুত রহস্য উন্মোচনের আশ্বাস পুলিশের। দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের হাজী নইমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়। শতবর্ষের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার দুপুরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। দশম শ্রেণীর এক ছাত্রী টয়লেটে যাওয়ার সময় পেছন থেকে হামলার শিকার হয়। মাথায় আঘাতের পর চেতনানাশক স্প্রে দিয়ে তাকে অচেতন করা হয় বলে অভিযোগ। পরে হাত পা ও মুখ বেঁধে টয়লেটে তালাবদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় 4 ঘন্টা পর নির্মাণ শ্রমিকরা শব্দ শুনে তাকে উদ্ধার করেন। স্কুলের প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা সচল থাকলেও ঘটনার কয়েকদিন আগে নষ্ট হয় টয়লেট করিডোরের ক্যামেরাটি। ওদের সেকেন্ড স্যার আমারে ফোন দিয়ে বলছে, দিদি আপনি কোন অবস্থায় আছেন, আপনি তাড়াতাড়ি একটা ভ্যানে করে শাপিং ডায়াগনিক সেন্টারের কাছে চলে আসেন, ওইখানে ও ভর্তি আছে। তখন আমি চিৎকারে উঠেছি যে আমার মেয়ে কি বেঁচে আছে। 4 দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে আটক না করায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 800 শিক্ষার্থীর মধ্যে এখন উপস্থিত মাত্র শতাধিক। সে বলেছে যদি স্যার আমাকে ডাকি চলো, তা স্যার ডাকা সত্ত্বেও, স্যার থাকা সত্ত্বেও এটা কীভাবে হয়? স্টুডেন্টও হাজিরা কম, কারণ হাজিরা এই কারণে কম, অনেক বাবা মা তার বাচ্চাকে, যেমন আমার বাচ্চাকে আমি স্কুলে আনিনি, প্রকৃত ঘটনাটা উঠায় এনে তার সঠিক বিচার, সঠিক তদন্ত করে তার সঠিক বিচারটা করছেন। তবে খুব দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা তদন্ত কার্যক্রম আমরা অব্যাহত রাখছি। অচিরেই আমরা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করে আইনের সোপর্দ করতে আমরা সক্ষম হব। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের সাজা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী সহ 4 খুনের রহস্য উদ্ঘাটন বিষয়ে পুলিশের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্তের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা। আসামির জামা নিয়েও সন্দেহের ডালপালা ছড়িয়েছে আরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা, তবে পুলিশ বলছে সন্দেহের কিছু নেই। রংপুর জিলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন। সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্য হত্যার বিচার দাবি। হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশের দাবি ইয়াবা সেবনে বাধা দেয় হত্যাকাণ্ড। তবে কারণ নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা। দাবি জানিয়েছে সুষ্ঠু তদন্তের। দাবি হলো, আমরা শুরু থেকে একই দাবি করছি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, তাদের গ্রেপ্তার এবং বিচার। নেপথ্যে যে ঘটনাগুলো আছে পরিপূর্ণ ঘটনা আমাদের সাধারণ মানুষের মধ্যে মনে হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন এগুলো কোনো ক্লিয়ার করতে পারেনি। কমিশনার স্যার আমাদেরকে বলছে যে 2 জন এর বিরুদ্ধে আছে, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু 2 জন মাদক সেবী কখনো 4 জনকে হত্যা করতে পারে না, এখানে অবশ্যই কিছু কালছুপি আছে।
প্রশ্ন উঠেছে আসামির জামা নিয়ে, তবে নগর পুলিশের দাবি হত্যার কারণ নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। পোস্টমর্টমকারী ডাক্তার যিনি ছিলেন তিনিও বলেছেন যে এটা এই মৃতদেহ ফেলে রাখলে পরে এই সিকোয়েন্সটা হয়। এখানে দাহ্য পদার্থ ব্যবহার হয়েছে এই সম্ভাবনা কম, তারপরেও আমরা তো এই আলামতগুলো নিয়েছি। এটার ফরেন্সিক রিপোর্ট আসতে পারে, এটা একদম ডেফিনেটলি বলা যাবে যে ওখানে আসলে আদৌ এটা ছিল কি না। ছেলেরা মাদকাসক্ত কি না এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন হত্যায় অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধের মা। আমার ছেলে সব মানুষের পিছনে যে সর্বনাশ হয়ে গেল। ও কোথায় যায় না যায় ওগুলো খোঁজ নেই আর যায়ও নাই, ও কোনোখানে বাড়িতেই থাকে। আমার ছেলে যদি কোনো কিছু করি থাকে তার শাস্তি হোক, আমার একটাই কথা। আর এর ভিতরে যদি কেউ থাকে তাকে হলো খুঁজি বার করার জন্য। এদিকে হত্যার শিকার গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গেল রাতে নগরীর কামাল কাসনা মহাশ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। গুমের শিকার বাগেরহাটের মিরাজ শেখের সন্ধান চেয়েছে পরিবার। অভিযোগ, 4.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী মিরাজ। 10 এপ্রিল সন্ধ্যায় কোস্টগার্ড সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। এ নিয়ে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনগুলো। স্বজনের সন্ধানে বাগেরহাট থেকে ঢাকায় এসেছেন মোংলার সুন্দরবন ঘেঁষা গ্রাম জয়মনি এলাকার মিরাজ শেখের পরিবার। তাদের নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার এবং ব্লাস্ট। গত 10 এপ্রিল স্থানীয় চায়ের দোকান থেকে সাদা পোশাকে 2 কোস্টগার্ড সদস্য মিরাজকে তুলে নিয়ে যায় বলে দাবি পরিবারের। পরে স্পিডবোটে তাকে নিয়ে যাওয়া হয়। ওই বোটটায় আরে উঠেছে, হাতে হ্যান্ডকাপ করা ছিল, একটা সাদা বোট, একটু লাল দাগ ছিল নিচে। ওই বোটটায় নিয়ে দিগড়ে চলে গেছে। মিরাজকে নিয়ে যাওয়ার ঘটনাটি উপস্থিত গ্রামবাসী সহ মিরাজের স্ত্রীর সামনেই ঘটে। মিরাজ শেখের সঙ্গে থাকা তার ব্যবহৃত মোটরসাইকেলটি কোস্টগার্ড সদস্যরা দোকানদার আলামিনের জেম্বায় রেখে যায়। পরিবার ও মানবাধিকার কর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে প্রথম গুমের শিকার মিরাজ শেখ। 4 মাসেও কোনো খোঁজ মেলেনি তার। যে পল্টনে আমার স্বামীরে নেওয়া হয় ওই পল্টনে আমরা মানববন্ধন করি, তারপর আমাদের লাঠিচার্জ করা হয়। গ্রামবাসী আমাদের লাঠিচার্জ করা দেখে ওরাও নামার পর আমাদের সাথে হামলা হয়। এরকম ঘটনা বারংবার ঘটবে, সেটাও আমাদের কাম্য নয় বা প্রত্যাশা নয়। পুলিশের পক্ষে অন্য বাহিনীর ব্যাপারে তদন্ত করা খুবই কঠিন একটা ব্যাপার, কারণ তার এক বাহিনী আরেক বাহিনীর দুর্বলতা বা অপরাধ সংশ্লিষ্টতার বিষয়ে আসলে প্রকাশ করার ক্ষেত্রে বা তার তদন্ত করার ক্ষেত্রে তারা মানসিকভাবে প্রস্তুত, এটা মনে হয়নি আমাদের। মিরাজের নিখোঁজ হওয়ার পর স্থানীয় কোস্টগার্ডের স্টেশনে হামলা করে স্থানীয়রা। যদিও মিরাজ নিখোঁজের পর থেকেই তাকে আটক কিংবা ধরে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করছে কোস্টগার্ড। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার বাংলা, ফিরছি একটু পর। দেখছেন স্টার বাংলা। জাতীয়ের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বেশি হয়, তাই প্রয়োজন সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে সিইসি AMM নাসির উদ্দিন। তবে ভোটের দিনক্ষণ নিয়ে কিছুই জানাননি তিনি, দিয়েছেন ভালো একটি নির্বাচনের আশ্বাস। দুপুরে নির্বাচন কমিশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন ও স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালা। আয়োজক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস IFES। এতে যোগ দেন সিইসি সহ নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালা শেষে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের থেকেও স্থানীয় সরকার নির্বাচন ভালোভাবে করতে চায় কমিশন। ভোটের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। দিনক্ষণ এখন বলা যাবে না, বললে তো লাভ নাই। শুধু বলে না দিনক্ষণ, এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। এখানে কোনো আমাদের কমিটমেন্টের কোনো ঘাটতি নাই। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেটা করেছি, আমরা যেভাবে করেছি তার চাইতে বেটার খারাপ হবে না,
আমরা চাইবো তার চাইতে আরও বেটার করার জন্য। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার সংখ্যা বেশি থাকায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত পরিকল্পনা সাজানো হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। যখন সবাই রেডি হবো তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন প্রস্তুত। আমি শুধু আমার উইদিন হাউস আমার ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে ইলেকশন ঝাঁপ দিব এমনটা তো না। অতীতে দেখা গেছে যে এই ইলেকশনে খুব ভায়োলেন্সটা একটু বেশি হয়, তো সেটা আমাদের মাথায় আছে। সেইভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে মোবিলাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর রাষ্ট্রপতির ছেড়ে দেয়া ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন যথাসময়ে নির্বাচন হবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 14 মার্চ এবং শেষ হবে 15 এপ্রিল। দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি সৈয়দ আখতারুজ্জামান স্টার নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। বলেন, আগামী জানুয়ারিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা থেকে সরে এসে নতুন করে পরীক্ষার এই সময় নির্ধারণ করা হয়েছে। এরপর পরীক্ষা পেছানোর আর সুযোগ নেই। নির্ধারিত সময়েই পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছে তিনি। এসএসসি পরীক্ষা 2027 মার্চের 14 থেকে শুরু হয়ে এপ্রিলের 15 তারিখ। সেটা থেকে পিছানোর কোনো কারণ নাই, বরং গত পরীক্ষা নিয়েছিলাম আমরা এপ্রিলের 20 তারিখ থেকে, সেইখান থেকে এগিয়ে নিয়েছি 1 মাসের বেশি সময়। ব্যাংকে টাকা আছে অথচ নিজের জমানো টাকা তুলতে পারছেন না গ্রাহক। মাসের পর মাস ব্যাংকের দ্বারে ঘুরে মিলছে না কাঙ্ক্ষিত অর্থ। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। গ্রাহকদের অভিযোগ, নিয়মিত লেনদেন স্বাভাবিক করার ঘোষণা দেয়া হলেও বাস্তবে তারা পাচ্ছেন না নিজেদের আমানত। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। উম্মুল হায়াত থাকেন লোহাগাড়ায়। গেল ফেব্রুয়ারিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তার প্রবাসী স্বামী। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সব মিলিয়ে জরুরি প্রয়োজন হয়ে পড়ে বড় অঙ্কের টাকার। নিজের জমানো সেই টাকা তুলতেই ব্যাংকের দ্বারা দ্বারা ঘুরছেন তিনি। ব্যাংক থেকে একবারে 3 লাখ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও 6 মাসে পেয়েছেন মাত্র 1.5 লাখ টাকা। মেট্রোপলিটনে ভর্তি ছিল, এসডিওতে ছিল প্রায় 7 দিনের মতো। ওখানে দেখেন বিল আসছে 2.5 লাখ টাকার মতো, কিন্তু আমি 50,000 টাকা যদি দিই আমি ওই 2.5 লাখ টাকা কিভাবে দেবো? কি অপরাধ ছিল আমাদের? আমরা টাকা রাখছি তাই আমাদের অপরাধ। শুধু উম্মুল হায়াত নন, একই অভিযোগ আরও বহু গ্রাহকের। চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঢুকে তাই এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকরা। কারো প্রয়োজন চিকিৎসার জন্য, কারো ব্যবসার জন্য, আবার কারো প্রয়োজন সংসারের খরচ মেটাতে। কিন্তু প্রয়োজনের সময় সেই টাকা না পাওয়ায় বাড়ছে ক্ষোভ ও হতাশা। আমরা একদিনে টাকা তুলতে আসিনি, আমরা সমাধান চাই, আমরা আন্দোলন চাই না, আমরা বারবার বলছি আমরা সমাধান চাই। এই ম্যানেজারগুলো বাটপার, এই জোনাগুলো বাটপার। মাঠের যে কি পরিস্থিতি এরা আপনার উপরে বলে না। গ্রাহকদের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত স্বাভাবিক করতে হবে ব্যাংকের লেনদেন। একই সঙ্গে হেয়ার কাট বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটিও প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি তাদের। এফডিআর করলে 2 বছরের জন্য করতে হবে। তা আমার নিজের টাকা, আমার মানে ফিক্সড ডিপোজিট করার যদি স্বাধীনতা না থাকে তাহলে এই ব্যাংকগুলো রেখে লাভটা কি? প্রজ্ঞাপনের জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। যদিও ব্যাংক কর্মকর্তারা বলছেন গ্রাহকদের চাহিদা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের এমডি সাহেব বসেছেন, আমার কাছে মনে হয় না এগুলা, আমার কাছে মনে হয় এগুলো আরো দ্রুত সমাধান হয়ে যাবে। উনি মাত্র কাজগুলো বুঝে নিচ্ছেন। সরকার যে ঘোষণা দিচ্ছে ওইটার বাইরে যেতে পারবে না, কারো ক্ষমতা নাই, কোনো ব্যাংকারের ক্ষমতা নাই। নিজের জমানো টাকা না পাওয়ার পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতা নিয়েও ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীতে অনুমোদনহীন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিডিএ। আবাসিক ভবনকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর সহ মিলেছে নানা অনিয়ম। 1 মাসের মধ্যে এসব অনিয়ম সংশোধন না হলে সিল গালার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মামুন রশিদ অভির রিপোর্ট। রোগীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত না করেই চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে একের পর এক বেসরকারি হাসপাতাল, যাদের অনেকেরই নেই বৈধ লাইসেন্স।
অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন কঠোর অবস্থানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাতে সোমবার সকালে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ল্যান্ডসেট হাসপাতালে অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। অতিরিক্ত লাভের আশায় আবাসিক ভবনকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে হাসপাতাল পরিচালনার প্রমাণ পাওয়া যায় সরেজমিনে। একই এলাকায় আরেকটি আবাসিক ভবনে পরিচালিত হচ্ছে 4টি হাসপাতাল। অভিযানে এসব প্রতিষ্ঠানে পার্কিং ব্যবস্থা, ফায়ার সেফটি ও ভবনের ব্যবহার সহ নানা অসঙ্গতি ধরা পড়ে। 1 মাসের মধ্যে এসব অনিয়ম সংশোধন না করলে হাসপাতালগুলো সিলগালা করার হুঁশিয়ারি দিয়েছেন সিডিএ চেয়ারম্যান। আমরা প্রচলিত আমাদের বিধি আছে, বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখানে কোনো, আমি আগেও বলেছি, কোনো ব্যক্তি, কোনো দল এই বিবেচনায় আমরা অভিযান পরিচালনা করি না। পরে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলেও অভিযান চালানো হয়। আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে স্কুল পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনা না করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় অভিযান টিম। তবে নিজেদের ভুল ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমরা জানি না এটার আবাসিক অথবা কমার্শিয়াল অনুমতি আছে কিনা আমরা জানি না। আমরা নিশ্চয়ই বাড়িওয়ালার সাথে আলাপ করার চেষ্টা করব এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এটা আসলে কোন স্টেটে আছে। ক্যাম্পাসে এখানে সবগুলা ক্লাসের ডিপার্চার টাইম একই টাইমে না। আমরা যেহেতু এখানে অনেকগুলো গাড়ি একসাথে, যেটা ওই যে চেয়ারম্যান সাহেব যিনি বললেন যে একসাথে যদি 500টা গাড়ি আসে এখানে তো জ্যাম লেগে যাওয়ার কথা, আমরা ওটাকে 5-6 স্লটে ভাগ করে দিছি। চট্টগ্রাম মহানগরীতে অনুমোদনহীন ছোট বড় বেসরকারি হাসপাতাল রয়েছে শতাধিক। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। 15 লাখ রোহিঙ্গা অধ্যুষিত বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়া টেকনাফ। 9 বছরের ব্যবধানে দেশ হারা এসব মানুষের মানবিক এই আশ্রয়স্থল এখন যেন রীতিমতো এক আগ্নেয়গিরি, যেখানে তৃতীয় শক্তির উস্কানি আর কুটচাল পুরো অঞ্চলকেই নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে বলছেন বিশ্লেষকরা। তাই প্রত্যাবাসন চেষ্টার পাশাপাশি বাস্তবসম্মত উপায়ে রোহিঙ্গা ব্যবস্থাপনার ওপর জোর তাদের। এমদাদুল হকের রিপোর্ট। 9 বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে ঢল নামে রোহিঙ্গাদের। নতুন করে অনুপ্রবেশ ও ক্যাম্পে জন্ম নেওয়া শিশুসহ বর্তমানে বাংলাদেশে আশ্রয়ে আছেন প্রায় 15 লাখ রোহিঙ্গা। দীর্ঘদিন প্রত্যাবাসন না হওয়ায় ক্যাম্পে বাড়ছে হতাশা ও অপরাধমূলক কর্মকাণ্ড। বিভিন্ন গ্রুপের সংঘাতেও প্রাণ হারাচ্ছেন রোহিঙ্গারা। যাদের সামনে কোনো আশা নাই, কিচ্ছু নাই, সেই মানুষগুলো, হতাশাগ্রস্ত মানুষ যে কোনো কিছুতেই প্যানিক হয়, যে কোনো কিছুতে রিয়াক্ট করে, যে কোনো কিছুর মধ্যে দা ছুরি হামলে পড়বে। সে দেখছে 1 বছরে যাবে মনে করছে, 2 বছরে যাবে মনে করছে, 5 বছরও যাবে মনে। বিশ্লেষকদের মতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক উদ্যোগের ঘাটতিতে দ্রুত প্রত্যাবাসন অনিশ্চিত। এ অবস্থায় প্রত্যাবাসনের আগ পর্যন্ত ক্যাম্পের নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কার্যকর নীতি নেয়ার তাগিদ তাদের। 15 লক্ষ রোহিঙ্গাদেরকে শুধুমাত্র আইডল বসে না রেখে তাদেরকে একটু প্রোডাক্টিভ করা যায় কিনা, বিশেষ করে উইদিন ক্যাম্প তাদের যে নিডসগুলো মিট আপ করার জন্য তাদেরকে কোনো কাজে লাগানো যায় কিনা, এরকম অনেকগুলো প্রোটেক্টেড রিফিউজি সিচুয়েশনের পলিসির উপরে নির্ভর করবে আসলে এই রোহিঙ্গাদের ভবিষ্যৎ এবং তারা সত্যিকার অর্থে সিকিউরিটি থ্রেট হয়ে উঠবে কি উঠবে না। বিশ্লেষকদের আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর প্রভাব পড়তে পারে জাতীয় নিরাপত্তাতেও। ওদিকে মাতার বাড়িতে পোর্ট হচ্ছে, ওদিকে চট্টগ্রামে ডিপসি পোর্ট হচ্ছে। এই বেলটা কিন্তু এখনও কিন্তু ভালনারেবল না। এটা হয়তো আমরা খুব দর্তব্যের মধ্যে আনি না, কিন্তু যখনই আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করবেন, যে কোনো সময় যে কোনো একটা পক্ষ এদেরকে ব্যবহার করতে পারে। ব্যবহার যদি হয়, কোনো কারণে হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের একটা একেবারে সার্বভৌমত্ব না, সব কিছুর উপরে আঘাত আসবে। কিন্তু রিফিউজি সিচুয়েশন যখন 5 বছর অধিক হয়ে যায়, একজন রোহিঙ্গা একজন রিফিউজন ফেরত না যায়, তখন সেটাকে বলা হয় প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশন। প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশনকে কিন্তু থার্ড পার্টি নানানভাবে ইউজ করার কিন্তু নজির বিশ্বব্যাপী আছে। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে গত 9 বছরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ গেছে অন্তত 288 জনের। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। দেখছেন স্টার বাংলা, ফিরছি একটু পর। দেখছেন স্টার বাংলা। মৌলভীবাজারে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা মামলায় শরীফ আলীকে
মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনোয়ারুল হক এই রায় দেন। এজাহারে জানা যায় 2014 সালের 10 ফেব্রুয়ারি কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে ঘুমন্ত অবস্থায় 3.5 বছরের মেয়েকে গলা কেটে হত্যা করে শরীফ আলী। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আদালতে মামলা করলে গ্রেপ্তার করা হয় শরীফকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ মামলাটির রায় দিলেন। মানিকগঞ্জে নৌপথে টোলের নামে চাঁদাবাজির বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে। দুপুরে হরিরামপুর উপজেলা পরিষদের ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় বক্তারা যুবদল নেতা মোল্লা শাহিনের বিরুদ্ধে নৌপথে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ তোলেন। পরে মিছিলটি থানার দিকে গেলে অপর একটি পক্ষ তাদের বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশিদের মাঝে। সেখানকার হোটেলগুলোর অব্যবস্থাপনার ক্ষোভ জানিয়েছেন তারা। আর হোটেল নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান ইমিগ্রেশন পুলিশের। বেনাপোল চেকপোস্ট এই বন্দর হয়ে প্রতিদিনই হাজারো মানুষের আসা যাওয়া ভারতে। কেউ যান চিকিৎসা সেবায়, কেউ ভ্রমণ সহ অন্য কাজে। আমরা তো টুরিস্টে যাচ্ছি ঘুরতে, এখানে যে পরিস্থিতি মোটামুটি আছে, ভালো আছে, একেবারে খারাপ নাই। আমি এর আগে যখন আসছিলাম আমার ওয়াইফের ক্যান্সার আছে, আমি ওনারা নিয়ে এর আগেও আসছিলাম। 19 আগস্ট মধ্যরাত কলকাতার নিউ মার্কেট এলাকার গালিব স্ট্রিটের শিখাহীন হোটেল। ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয় 9 জন, এর মধ্যে 7 জন বাংলাদেশি। দেশে আনা হয়েছে নিথর দেহ। তারপর থেকেই ভারতগামীদের মাঝে বেড়েছে উদ্বেগ, আতঙ্ক। কলকাতার আবাসিক হোটেল ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এটি তো একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনার দায় তো কলকাতা সরকারেরও আছে। মানসিকভাবে ভাই একটু তো ভীত সন্ত্রস্ত হয়ে আছি ভাই, সেটা বিষয় না, তারপরে তো যেতে হবে ভাই। 9 জন মারা গেল, এরা সচেতনতার অভাবে। আমরা সামনের দিকে ইনশাল্লাহ আমাদের ভয়ও আছে, সচেতনতা আমরা এগিয়ে নিতে। ইমিগ্রেশন পুলিশ বলছেন ভারতে যাওয়া যাত্রীদের নানাভাবে সতর্ক করা হচ্ছে। আবাসিক হোটেল নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বাইরে অনেকে আছে যারা পরামর্শ দেয় যে অমুক হোটেলে যান, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা বলি যে তারা যেন একটা পরিচিত হোটেল বা ভালো মানের হোটেল ওঠে। যে কলকাতায় দেখা যাচ্ছে অনেক ঘিজিমিজি একটা জায়গা থেকে ঘনবসতিপূর্ণ এলাকা, যেন একটা সুন্দর হোটেলে ওঠে যারা অন্তত নিরাপদে থাকতে পারে। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টি পাহাড়ি ঢলে রোববার সন্ধ্যা থেকে বাড়ছিল প্রাণী। আখাউড়া পৌরসভা, মোগরা ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবেছে ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। বাড়ছে হাওড়া নদীর পানি। এতে ঝুঁকিতে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। আশেপাশে যে জমিগুলো আছে প্রত্যেকটা এই জমিতে আপনার ধান রোপণ করছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বৃষ্টি আসে তাহলে পানি আরো এখন যা আছে তার চেয়ে আরো দ্বিগুণ হয়ে যাবে। হোটেল আছে, আছে, দোকানপাট, এটা সব তল গেছে গা। আমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কখনো পানি বাড়তি 3-4 কানি 800 কানি জমিন আছে, সবটি তল গেছে গা। 3টার পর থেকে হঠাৎ করে পানিটা বাসা দিচ্ছে। ইন্ডিয়া মনে হয়, আমার মনে হইতেছে ইন্ডিয়া উজানে অনেক বৃষ্টি হয়েছে, নাহলে কোনো ভান ছেড়ে দিচ্ছে তারা। ফসলাতে যে জমি আছে জমিগুলি নষ্ট হয়ে গেছে, অবশ্যই নষ্ট হয়ে যাবে। এবং যদি পানিটা আরো বৃদ্ধি হয় তাহলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। প্লাবন পরিস্থিতির সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ। মাহমুদ, কোন কোন এলাকায় জলাবদ্ধতা আছে এখনো, আর সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন?
ধন্যবাদ মিথিলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিন্তু গতকাল সকাল থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়িঘরের আঙিনা কিন্তু ডুবে গিয়েছে এবং ছোট ছোট যেই সীমান্তবর্তী যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে যেই ভারতের যে সীমান্তবর্তী যেই চেকপোস্ট রয়েছে আখাউড়া চেকপোস্টের বিপরীত দিকে যেই বসতি রয়েছে সেই বসতি কিন্তু অনেকটুক অংশ প্লাবিত হয়েছে এবং বিভিন্ন বাড়িঘরের যে আঙিনা সেই আঙিনায় কিন্তু পানি চলে এসেছে এবং যে এই এলাকা কেন্দ্রিক যে সকল ছোট ছোট দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও যেই আশেপাশের যেই এলাকাগুলো রয়েছে 2-3টি ইউনিয়নের বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যদি একজন এখানকার যিনি স্থানীয় ব্যবসায়ী রয়েছেন আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব উনি আসলে কোন অবস্থায় আছেন। আপনাদের এখানে পানির বৃদ্ধির বিষয়টি একটু যদি বলতেন, যা এতে আপনারা কি কি ক্ষতির মুখোমুখি হচ্ছেন? আমাদের এই যে ব্যবসা দোকানপাট সব কিছুই বন্ধ, পাশাপাশি এই যে পিছনে যে আমাদের দোকানের পিছনে যে ধানের জমিগুলো আছে ফসলাদি সব কিছুই ক্ষতিগ্রস্ত হইতেছে। এনা আমাদের অনেক সমস্যা পানিতে। যেমনটি শুনছিলেন যে এই বিভিন্ন কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি আমরা আরও যেটি লক্ষ্য করেছি যে এখানকার যারা কৃষক রয়েছেন তারা তাদের যেই জমিতে যারা শস্য রোপণ করেছিলেন সেই শস্যগুলো কিন্তু ভারতের এই যে উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির ঢলের মাধ্যমে যেই বিষাক্ত যেই পানি এসেছে এই পানির প্রভাবে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসল নষ্ট হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। আমরা যদি একটু যুক্ত হচ্ছে আখাউড়া উপজেলার যিনি ভারপ্রাপ্ত ইউনো রয়েছেন ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ওনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন ক্ষতিগ্রস্তদের ব্যাপারে। জি ধন্যবাদ। আমরা আসলে সার্বিক যে মনিটরিং আছে আমাদের মনিটরিং কার্যক্রম নিয়েছি এবং আমাদের আশ্রয় শিবিরগুলো প্রস্তুত আছে। আর আমরা আপাতত যে জরুরি ত্রাণ নিয়ে আসছি এবং আমরা কিছু পরিবারকে দিয়েছি এবং আরও কিছু পরিবার যারা একান্তই পানিবন্দী আছে যাদের চুলা জ্বলতেছে না তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা বের হয়েছি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যিনি আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন আমরা তার সাথে যুক্ত হয়েছিলাম। তো এই ব্রাহ্মণবাড়িয়ার যেই আখাউড়া স্থলবন্দর কেন্দ্রিক যেই জলাবদ্ধতা তৈরি হয়েছে এই জলাবদ্ধতা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং যদি এই বৃষ্টি পাহাড়ি ঢল যদি আবারও চলতে থাকে তাহলে কিন্তু এই ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে। তো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে এইটুকুই ছিল সর্বশেষ। ধন্যবাদ মাহমুদ। দেখছিলাম প্লাবন পরিস্থিতির সবশেষ। কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। আর সেই বালু খেকোদের নেপথ্যে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক চক্র, এমন অভিযোগ করেন স্থানীয়রা। এতে ভাঙছে পাড়, বিলীন হচ্ছে দু তীরের ফসলি জমি। ব্রহ্মপুত্র নদের কিশোরগঞ্জের পাকুন্দিয়া অংশ মুনিয়ারা কান্দা পয়েন্টে বেশ কিছুদিন ধরেই সক্রিয় অবৈধ বালু উত্তোলন চক্র। বালু উত্তোলন ও বিক্রির কাজে ব্যবহৃত হয় এসব বিশাল আকৃতির অবৈধ ড্রেজার ও বাল্কহেড, যার নেপথ্যে স্থানীয় প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ 3 মাসের বেশি সময় ধরে চলছে বালু খেকোদের অবৈধ বাণিজ্য। নিয়মের তোয়াক্কা না করে বালু তোলায় তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন, আর নদীগর্ভে বিলীন হচ্ছে দুপারের কৃষি জমি। এইভাবে আমাদের জমিগুলো প্রায় 1-1.5 একর জমি আমাদের এই পানি গর্ভে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কিভাবে এই চরের বালুটা যায়, আমরা গরিব অসহায় মানুষের পেটের খাউন কুদুল্লা নিতে চাই, আমরা আর কই যাইবো? আমরা সকলের কাছে বিচার চাই। বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ ও স্মারকলিপি দিলেও মেলেনি প্রতিকার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল একটি ড্রেজার ও বালু পরিবহনে ব্যবহৃত 4টি বাল্কহেড আটক করে। খবর পেয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিন্তু তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। পরবর্তীতে দেন আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস।
জব্দ করার পরে ইউনূস স্যার এখানে আসলো, আসার পরে দেখলো, কিন্তু দেখেও কোনো কিছু আমাদেরকে বলে নাই। এরকম লোক আছে একশন দেখাইলে আর একশন দেখে চায় তেমন লাগে টেহা নাই, তাহলে মামলা কেমনে দিব। যেহেতু এটা 4টা বালগেট এবং একটা ড্রেজার, অনেক বিগ অ্যামাউন্টের বালি, এটা মোবাইল কোর্টে আসলে বিচার্য বিষয় না, এটা উপযুক্ত আদালতে বিচার করবে এবং সেজন্য নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। তীরবর্তী জনপদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিও জানান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।